গোলাম মুস্তফা, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সদর টাঙ্গাইল। আজকে আমি অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রিক অষ্টম অধ্যায়ের মানব শারীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণে চ্যাপ্টারে মানুষের কর্ণের গঠনের মধ্যে যে শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা আলোচনা করব। মানুষের কর্ণের গঠনের মধ্যে আমরা লক্ষ্য করি, গত ক্লাসে আমি কর্ণের গঠন আলোচনা করেছিলাম। মানুষের কর্ণের অ্যানাটমি যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে মানুষের কর্ণ তিনটা ভাগে আমরা ভাগ করি। একটা হলো এই কানের বাইরের যে অংশটুকুকে বহির্কর্ণ বলে, এইখানে থাকে হলো পিনা আর বহি অডিটরি মিটাস থাকে। এরপরে থাকে হলো মধ্যকর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে থাকে হলো তিনটা অস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এরপরে থাকে হলো অন্তঃকর্ণ, কোটরের ভিতরে থাকে হলো অন্তঃকর্ণ। আজকে আমি এই শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের যে ভূমিকা আলোচনা করব। এই শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা আলোচনা করতে গিয়ে আমরা দুইটা অংশ একটু লক্ষ্য করি, কানের শ্রবণ অঙ্গ আর একটা হলো ভারসাম্য অঙ্গ। এখন এই শ্রবণ অঙ্গ যেটা আমরা শুনতে পাই সেটি হলো শ্রবণ অঙ্গ, এবং যেটুকু আমাদের দেহের ভারসাম্য রক্ষা, ব্যালেন্স রক্ষা করে, এটা ভারসাম্য অঙ্গ। একটির সাথে কাজের আরেকটি কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে আমরা কানের যে শ্রবণ কৌশল, এখন আমরা যে শ্রবণ কৌশল যদি আলোচনা করি, তাহলে এই বোর্ডের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখি যে শব্দ তরঙ্গ প্রথমে কানের যে আমাদের যে পিনাটা রয়েছে, এই পিনার ভিতরে শব্দ তরঙ্গ আসে, এখানে কম্পন সৃষ্টি করে। পরবর্তীতে এই কম্পনটা বহির্কর্ণের যে বহি অডিটরি মিটাস বা কর্ণকহর, এই কর্ণকহরের মাধ্যমে মূলত এই ট্যাম্পেনিক যে মেমব্রেন রয়েছে, এই ট্যাম্পেনিক মেমব্রেনের মধ্যে আঘাত করে। এই ট্যাম্পেনিক মেমব্রেন আঘাত করার পরে এবং সেটা কেঁপে ওঠে। কেঁপে ওঠার পরে সেই কম্পনটা মধ্যকর্ণের ভিতরে চলে আসে। মধ্যকর্ণে আমরা বলছি যে মধ্যকর্ণের ভিতরে এতে তিনটা অস্থি রয়েছে, একটা হলো ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। সেই কম্পনটা ট্যাম্পেনিক মেমব্রেন থেকে এই ম্যালিয়াস অস্থিতে যায়। পরবর্তীতে ম্যালিয়াস অস্থি থেকে ইনকাসে আসে, ইনকাস থেকে স্টেপিসের মধ্যে আসে এই কম্পনটা। এরপরে এই কম্পন এখানে এই স্টেপিস একটা ছিদ্রের মধ্যে, এখানে একটা ছিদ্র রয়েছে, একটা ফানাসটা ওয়ালিস বলা হয়ে থাকে। এই ছিদ্র হতে কম্পনটা মূলত ভিতরে অন্তঃকর্ণে প্রবেশ করে। এখন এই অন্তঃকর্ণে যখন প্রবেশ করে, অন্তঃকর্ণে প্রবেশ করার পরে সেটার মূলত যে অন্তঃকর্ণের যে কক্লিয়া রয়েছে, সেই কক্লিয়ার পেরিলিম্ফের মধ্যে আসে। সে পেরিলিম্ফের মধ্যে আসার পরে সেটার পেরিলিম্ফের মধ্যে আসে। পেরিলিম্ফে আসার পরে সেটা এন্ডোলিম্ফে আসে। পরবর্তীতে আবার সেটা ওই যেটা অন্তঃকর্ণের যে রয়েছে যে এখানে তিনটা যে কক্লিয়া যেটা রয়েছে, একটা মানে একটু সোজা অবস্থায় যদি আমরা দেখি, তাহলে এরকম লম্বা সোজা অবস্থায় যদি দেখি, তাহলে এই কক্লিয়াটা এইটা তিনটা স্তর এখানে রয়েছে, অর্থাৎ এই অন্তঃকর্ণে প্রবেশ করে। মূলত এই শ্রবণ যে গতিপথ, শব্দ তরঙ্গটা ব্যবহার করছি, শব্দ তরঙ্গটা পিনার মাধ্যমে কর্ণকুহরে আসলো, কর্ণকুহরে থেকে প্রবেশ করলো, পরে টেম্পেনিক পর্দায় আঘাত করলো, টেম্পেনিক পর্দায় আঘাত করার পরে এটা কম্পিত হলো। কম্পিত হলে সেটা মধ্যকর্ণের ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিসের মধ্যে চলে আসলো। সেটা ফানাসটা ওভালিসের মধ্যে বলছিলাম, ফানাসটা ওভালিসের মাধ্যমে সেটা কক্লিয়া গেল। কক্লিয়া যেটা, সেটা কক্লিয়ার যেটা সোজা করে দেওয়া হয়েছে, কক্লিয়ার পেরিলিম্ফে আসবে। পেরিলিম্ফের থেকে কক্লিয়া থেকে এন্ডোলিম্ফের মধ্যে আসবে। এই অনুযায়ী এন্ডোলিম্ফ থেকে সেটা চলে যাবে হলো এই কক্লিয়ার অর্গান অফ কর্টিতে যাবে। অর্গান অফ কর্টি থেকে সেটা সেগুলো কতগুলো সংবেদী কোষ আছে, সেই সংবেদী কোষগুলো সেগুলা উত্তেজনার সৃষ্টি করবে। এরপর স্নায়ু স্পন্দন মস্তিষ্কে প্রেরণ করবে, এবং সঙ্গে সঙ্গে সেটা মস্তিষ্কের সাথে যে অন্তঃকর্ণের যে অডিটরি নার্ভটা রয়েছে, সেই অডিটরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে চলে যাবে। সঙ্গে সঙ্গে আমরা শুনতে পাবো। মাত্রা অনুযায়ী এই শব্দগুলা উচ্চ
শব্দ সেটা মধ্যম, উচ্চ, মধ্যম এবং নিম্ন মানের হয়ে থাকে। এসব মাত্রা গ্রহণের জন্য কক্লিয়ার যে স্ক্লেরা এখানে রয়েছে, স্ক্লেরা মিডিয়া, সেই স্ক্লেরা মিডিয়ার মধ্যে যে ব্যাসেলার এবং রেসনার যে ঝিল্লি থাকে, একটা ব্যাসেলার ঝিল্লি আর একটা হলো রেসনার ঝিল্লি। এই ব্যাসেলার এবং রেসনার ঝিল্লিতে এসব মাত্রা বিশেষ স্থান পায় এই মিডিয়ার মধ্যে, অর্থাৎ ওই কক্লিয়ার, স্ক্লেরা মিডিয়া এবং এর মধ্যে রয়েছে যে ব্যাসেলার এবং রেসনার ঝিল্লি, বিশেষ স্থান এখানে রয়েছে। স্থান উচ্চ হলে, যদি শব্দটা আরো উচ্চ হয়, তাহলে এখানে উচ্চ মাত্রা গ্রহণের জন্য ফেনাস্টা ওভালিস সংলগ্ন অংশ, আর মধ্যম মাত্রা গ্রহণের জন্য মাঝারি অংশ এবং নিম্ন মাত্রা গ্রহণের জন্য শীর্ষের কাছাকাছি অংশ এটা অংশগ্রহণ করে। অর্থাৎ শ্রবণ অংশটা আমরা যেটা যেভাবে আমরা শ্রবণ করি অন্তঃকরণের মাধ্যমে, এই অন্তঃকরণের যে কক্লিয়া রয়েছে সেই কক্লিয়া এইভাবে শব্দ তরঙ্গরা অর্থাৎ বহিকর্ণের অংশ থেকে মধ্যকর্ণে আসলো, মধ্যকর্ণের অংশ থেকে এইটা অন্তঃকর্ণে গিয়ে অন্তঃকর্ণের যে কক্লিয়া রয়েছে সেই কক্লিয়া বিভিন্ন অংশের মধ্যে, অর্থাৎ বাইরের দিকে যেটা রয়েছে স্কেলার যে বললাম, স্কেলার এই সেই বাইরের অংশটুকু যেটা রয়েছে পেরিলিম্বে থাকে, উপরের যে অংশটা সেটা পেরিলিম্বে থাকে, আর পূর্ণ এবং মাঝখানেটা হলো ইন্ডোলিম্বে পূর্ণ, এবং ভিতরটাও হলো, ভিতরে যে নিচের অংশটুকু রয়েছে এটাও পেরিলিম্বে পূর্ণ। এবং এটা দেখতে দেখা যাচ্ছে যে এটা এটা ঘোরানোর মতো দুইটার যে সংযোগ রয়েছে এই অংশটুকু বলা হয় হেলিকোড্রোমা। অর্থাৎ এখানে কক্লিয়ার মধ্যে আসার পরে সেই কক্লিয়া থেকে অনুভূতির সংগ্রহ, অনুভূতিটা অর্থাৎ সংবেদনশীলতা বা যেটা কতগুলি সংবেদী রুম রয়েছে সেটার মাধ্যমে অডিটরি নার্ভের মধ্যে মস্তিষ্কে যায়, আমরা মস্তিষ্কের যে শ্রবণ অঙ্গ রয়েছে সেই শ্রবণ অংশের মধ্যে যাবে, সঙ্গে সঙ্গে আমরা শুনতে পাবো। এই হলো মূলত শ্রবণের ভূমিকা কানে। অর্থাৎ দুইটা অংশে আমরা বর্ণনা করব, একটা হলো শ্রবণ অংশ আর একটা হলো ভারসাম্য অঙ্গ। এখন আমরা যদি লক্ষ্য করি যে এই ভারসাম্য অঙ্গ কিভাবে আমরা এই অন্তঃকরণের মাধ্যমে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, ভারসাম্য হয়ে থাকে। অর্থাৎ আমরা অন্তঃকরণের মধ্যে যদি আমরা অ্যানাটমি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নিচের দিকে যেটা কক্লিয়াম বললাম, কক্লিয়ার দিকে ইউটিকুলাস এবং স্যাকুলাস রয়েছে, তার উপরে মূলত থাকে যে কানের গঠনের মধ্যে আলোচনা করেছিলাম, সেখানে যে তিনটা অর্ধবৃত্তাকার নালী, দুইটা উলম্বভাবে থাকে, একটা অনুভূমিক থাকে। এই অর্ধবৃত্তাকার নালীগুলি গোড়ার দিকে থাকে গোলাকার আকৃতির অ্যাম্পুলা। নিচের দিকে ছবির মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে কিভাবে ভারসাম্য রক্ষা হয় কানের মাধ্যমে, এটা যদি আমরা এই অ্যাম্পুলাটা দেখি, অর্থাৎ তিনটা অর্ধবৃত্তাকার নালী যে গোড়ার দিকে গোলাকার অ্যাম্পুলা রয়েছে সেই অ্যাম্পুলার ছবিটা এখানে আনা হয়েছে। এদিকে যে লম্বা এটা অর্ধবৃত্তাকার নালী, এটা হলো পুরা অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার ভিতরে থাকে হলো কপুলা। এই কপুলার মধ্যে এটা অটোলিথের কতগুলো দানা, এর মধ্যে কতগুলো সংবেদী রুম থাকে, আর নিচের দিকে আসে হয় ভেস্টিবুলার স্নায়ু। আমরা যদি মাথাটা স্থির অবস্থায় রাখি সবসময়, তাহলে দেখা যাবে যে এই যে কপলাটা মাথায় স্থির অবস্থায় রাখলে কপলাটা এটা সোজা অবস্থায় দেখানো হয়েছে, এই সোজা অবস্থায় থাকে। এবং যদি আমরা মাথা কোনোভাবে হেলাই দিই তাহলে এই কপলাটা এই দ্বিতীয় ছবিতে যদি লক্ষ্য করছি, এই অ্যাম্পুলার ভিতরে যে দ্বিতীয় ছবিটা লক্ষ্য করছি এটা একটা কপলা, এই কপলাটা হেলে গেছে, অর্থাৎ মাথার আন্দোলনে কপলাটা দোলন হয়, দোলন হলে এটা এরকম বেঁকে যায়। এখানে কতগুলা সংবেদী রুম উদ্দীপনা মস্তিষ্কে এরা প্রেরণ করে, নিচের দিকে ভেস্টিবুলার স্নায়ু রয়েছে, এটা মস্তিষ্কে প্রেরণ করে, এরপরে তারা ওই মূলত সংবেদনশীলতা মস্তিষ্কে প্রেরণ করে। অর্থাৎ আমরা এই যখন ভারসাম্য রক্ষা হয়, এই অ্যাম্পুলাটা যখন আমাদের মাথার স্থির অবস্থায় থাকে তখন এটা সোজা অবস্থায় কপলাটা থাকে, আর আমরা যদি মাথাটা হেলে দিই তাহলে এটা এরকম বেঁকে যায়, দোলন হয়। এই অবস্থায়
আমরা দুই দিকে লক্ষ্য করলাম। এটা যদি আবার আমরা মাথাটা যদি হেলানোর থেকে আবার সোজা করি তাহলে আবার এইরকম সোজা হয়ে যায়। অর্থাৎ এইভাবে যে অন্তঃকরণের যে ইউটিকুলাস এবং স্যাকুলাসটা রয়েছে, সেই ইউটিকুলাস এবং স্যাকুলার মধ্যে যে তিনটা অর্ধবৃত্তাকার নালীর যে গোড়ার দিকে যে গোলাকার অ্যাম্পোলা রয়েছে, সেই অ্যাম্পোলা এই কাজ ভিতরে এই কাজগুলো সম্পন্ন হয়ে থাকে এবং ভারসাম্য রক্ষা হয়। অর্থাৎ আমরা লক্ষ্য করি যদি যে এই যে আমাদের যে এন্ডোলিপিপূর্ণ ইউটিকুলাস এবং স্যাকুলার, ইউটিকুলাস এবং স্যাকুলার নামক যে অঙ্গ থাকে তার মূলত এটা হলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। এখানে মধ্যে অটোলিথিক মেমব্রেন আবদ্ধ কতগুলি সংবিধি রুম এখানে থাকে। এর ফলে রুম কোষ উদ্দীপ্ত হয় এবং স্নায়ুর মাধ্যমে অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মাথাকে সঠিকভাবে রাখতে এরা সাহায্য করে। ইউটিকুলাস এবং স্যাকুলাস মাধ্যাকর্ষণ শক্তির অনুভূতি শনাক্ত করে। মূলত ইউটিকুলাস এবং স্যাকুলাসটা যে অন্তঃকরণের মধ্যে রয়েছে সেটা মাধ্যাকর্ষণ শক্তিকে এরা শনাক্ত করে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির অনুভূতি এরা সংগ্রাম হিসাবে কাজ করে। এরপরে অন্যদিকে যে গোলাকার যে অ্যাম্পোলাটা রয়েছে, সেই অ্যাম্পোলাটা মূলত ঘর্ষণের অনুভূতি সংগ্রাম হিসাবে কাজ করে। এই দুই অনুভূতি স্নায়ুর মাধ্যমে অনবরত মস্তিষ্কে এরা পৌঁছায়। অতঃপর মস্তিষ্ক তা বিশ্লেষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, যার ফলে নিজেকে সোজা রাখতে অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়। অর্থাৎ আমাদের যে অন্তঃকরণের মধ্যে যে ইউটিকুলাস এবং স্যাকুলাস, সেই ইউটিকুলাস এবং স্যাকুলাসের মধ্যে যেটা তিনটা অর্ধবৃত্তাকার নালী, তিনটা অর্ধবৃত্তাকার নালীর গোড়ার দিকে যে অ্যাম্পোলা, সেই অ্যাম্পোলাটা মূলত অ্যাম্পোলার ভিতরে যে কপলা রয়েছে, কপলার ভিতরে কতগুলো সংবিধি রুম রয়েছে, সেগুলো স্থির অবস্থায় থাকে, সোজা হয়ে থাকে, এবং যদি আমরা মাথা হেলাই তাহলে সেটা দোলন খায় এবং মাথা হেলে দিকে। আবার যদি পুনরায় আমরা সোজা করি তাহলে সোজা হয়। সেটা মূলত আমাদের মস্তিষ্কের সেইটার ভারসাম্যর জন্য যে মাধ্যাকর্ষণ শক্তির যে অবস্থা সেটা নির্ণয় করে। আর অ্যাম্পোলাটা মূলত ঘূর্ণনের শক্তি, যেটা আমি বলছিলাম, ঘূর্ণনের অনুভূতি সংগ্রাহক হিসেবে কাজ করে এবং আমাদের শারীরিক যে ভারসাম্য, সেই ভারসাম্যটা রক্ষা করে থাকে। তাহলে আমরা আলোচনা করলাম যে দুইটা বিষয় এখানে। একটা হলো শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় যে কানের ভূমিকা, সেটা হলো শ্রবণটা আমরা কানের মাধ্যমে কিভাবে আমরা শ্রবণ করে থাকি, শ্রবণ যে কৌশলটা, মেকানিজমটা, সেই কানের শ্রবণ কৌশল। আর একটা হলো ভারসাম্য কৌশল, অর্থাৎ কানের মাধ্যমে শুধু শ্রবণই নয়, আমাদের শারীরিক যে ভারসাম্য রক্ষা সেটা হয়ে থাকে। অর্থাৎ একদিকে শ্রবণ অঙ্গ হিসাবে কাজ করে, আর দিকে দেহে ভারসাম্য রক্ষা হিসাবে কাজ করে থাকে। এটা হলো কানের যে অন্তঃকরণের গঠন অনুসারে যে কানের শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইনের মাধ্যমে তোমাদের এই যে কানের যে তোমার অ্যানাটমি এবং তার যে শ্রবণ এবং ভারসাম্য রক্ষার যে ভূমিকা সেটা আলোচনা করলাম। এটা ভালোভাবে বইয়ের মাধ্যমে যেভাবে দেওয়া আছে সেটা ভালোভাবে মুখস্থ করে এটা শ্রবণ এবং ভারসাম্য রক্ষা কানের ভূমিকা ভালোভাবে করবে, এই বলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।